আমরা অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ১ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয় 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। দুইয়ে আছে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। ৩ হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র। ৪ বোম্বাইয়ে প্রার্থনা সমাজ যে সংস্কারের উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ৫ 1857 খ্রিস্টাব্দের মে মাসে কোন সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে ব্যারাকপুরের। ৬ ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। ৭ মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন গুজরাটের খেরায়। ৮ ভগৎ সিংয়ের ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায়। ৯ ভারতে মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। ১০ ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী কুমার ঘোষ। ১১ সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন। ১২ ১৯৪৫ খ্রিস্টাব্দে মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয় তার সভাপতিত্ব করেন লর্ড ওয়াভেল। ১৩ ভারতে কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা। ১৪ ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় সাংবিধানিক প্রধান হলেন প্রধানমন্ত্রী। ১৫ ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের থেকে। ২ আছে শূন্যস্থান পূরণ করো। ২ রায়তে দিয়েছে ১৭৬৭ খ্রিস্টাব্দে জেমস রেনেল ভারতের সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হন। ২ বলেছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি আর ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন ওয়ারেন হেস্টিংস। ৩ ১৯০৭ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনে সভাপতি নির্বাচন নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। ৪ কার নেতৃত্বে ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। ৫ ১৯৩২ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার ঘোষণায় সাম্প্রদায়িক বাঁটোয়ারার কথা বলা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তখন র্যামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায় সাম্প্রদায়িক বাঁটোয়ারার কথা বলা হয়। ৩ দাগের প্রশ্নগুলোর মানও কিন্তু এক। ৩ রায়তে দিয়েছে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল। লিখবে যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন হয়েছিল কারণ ভারতে চাকরি করতে আসা ইউরোপীয়দের ভালো করে প্রশিক্ষণ দেওয়ার জন্য, তিনি ভারতীয় ভাষা সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তাদেরকে এই কলেজটা আর কি প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে কলেজটা খুলেছিলেন। ৩ ২ নম্বর প্রশ্ন বলেছে মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে। ৩ আছে মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করেন বাহাদুর শাহকে। ৪ কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১। আর ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতা থেকে দিল্লি। ৫ দিয়েছে অল ইন্দো যুদ্ধ কবে হয়েছিল ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ই ডিসেম্বর। ৬ কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফার্সির বদলে ইংরাজিকে স্বীকৃতি দেওয়া হয় ১৮৩৭ খ্রিস্টাব্দে। ৭ আছে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেন। কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। তাহলে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল তৈরি করেছিলেন। ৮ দিয়েছে ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী কে ছিলেন পট্টভি সীতারামাইয়া। ১০ আছে নাগরিকদের মৌলিক কর্তব্য কবে সেটা হচ্ছে ৯টা বাদ গেছে। পশ্চিমবঙ্গে রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে ১৯২৯ সালে। ২৯ না, এটা ১৯৬৯ সালে 69। পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৬৯ সালে। আর ১০ নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল কবে হচ্ছে ১৯৭৬ সালে আর কততম হচ্ছে ৪২তম। ৪ দাগে আসি। ৪ দাগে প্রত্যেকটার মান হচ্ছে ২। ৪ রায়তে আছে উডের প্রতিবেদন বা উডস ডিসপ্যাচে কী কী সুপারিশ করা হয়েছিল। তোমাদের বইয়ে ৪৬ পাতায় আছে, লিখবে ১৮৫৪ খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নেতৃত্বে শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করা হয়। একেই উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ বলা হয়। সেই ডেসপ্যাচে সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এটা ১ নম্বর। আর পাশাপাশি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের মাধ্যম হিসাবে ইংরাজি এবং ভারতীয় দুই ধরনের ভাষা চর্চার কথা বলা হয়।
সেই মোতাবেক ঔপনিবেশিক সরকারের তরফে কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়। 1857 খ্রিস্টাব্দে 3টি প্রেসিডেন্সিতে 3টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। উচ্চ বিদ্যালয়ের সংখ্যাও আগের থেকে বাড়ানো হয়। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় খোলা হয়। 4-2-তে আছে ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? খিলাফত, এই যে ভারতীয় মুসলিমরা কেন খিলাফত আন্দোলন করেছিল, আমরা শুধু এইটুখানি বলবো যে খিলাফত আন্দোলনের কারণটা। প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেন তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই ঘটনায় ভারতীয় মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ তুরস্কের সুলতান ছিলেন ইসলাম জগতের খলিফা। 1918 খ্রিস্টাব্দে তুরস্কের সুলতানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে ভারতের মুসলিম লীগের কিছু নেতা খলিফার মর্যাদা ও সম্মান ফিরিয়ে আনার জন্য খিলাফত আন্দোলন গড়ে তোলেন। 3 আছে দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? এখান থেকে এতটাই আমরা লিখব যে দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল। আইন অমান্য আন্দোলন চলাকালে ব্রিটিশ সরকারের তরফে কংগ্রেসের সঙ্গে সমঝোতার এক উদ্যোগ শুরু হয়। 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ গান্ধীজি আর বড়লাট আরউইনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি গান্ধী আরউইন চুক্তি বা দিল্লি চুক্তি নামে পরিচিত। 4 আছে পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝো? এই যে পাকিস্তান প্রস্তাব কি বা পাকিস্তান প্রস্তাবটি কি ছিল? লাহোর অধিবেশন হয় 1940 খ্রিস্টাব্দে। লাহোর অধিবেশনে জিন্নাহর সভাপতিত্বে মুসলমানদের জন্য আলাদা স্বশাসিত রাষ্ট্রের দাবি ওঠে। সিকান্দার হায়াত খানের উদ্যোগে তৈরি এই খসড়া প্রস্তাবটি উপস্থাপন করেন ফজলুল হক। মুসলমানদের জন্য আলাদা স্বশাসিত রাষ্ট্র গঠনের এই প্রস্তাবটি পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। 5 আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর ও কী কী? পঞ্চায়েত ব্যবস্থার হচ্ছে 3টি স্তর। সব থেকে নিচের স্তরে গ্রাম পঞ্চায়েত, তার উপরে পঞ্চায়েত সমিতি, আর তার উপরে রয়েছে জেলা পরিষদ। তাহলে 3টে স্তর। এটা আছে বইয়ের 152 পৃষ্ঠাতে আছে। 5-এর দাগে আসি। এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর করে। আইতে বলেছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছিল। এই উত্তরটা লিখবে 1857 সালে মহাবিদ্রোহের পর ভারতের শাসন ব্যবস্থা, ঔপনিবেশিক মানে কিন্তু এই ভারতের শাসন ব্যবস্থায় যে পরিবর্তন এসেছিল সেটা হচ্ছে, এক হলো ব্রিটিশ কোম্পানির শাসনের অবসান। মহাবিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়েছিল। 2 ব্রিটেনের পার্লামেন্টের ক্ষমতা গ্রহণ। ব্রিটেনের পার্লামেন্ট সরাসরি ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। 3 রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী। এক আইন জারি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী হিসাবে ঘোষণা করা হয়। পাশাপাশি রানীর মন্ত্রিসভার এক সদস্যকে ভারতের শাসন দেখানোর জন্য সচিব হিসাবে নিয়োগ করা হয়। 4 গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয়ের পদ গভর্নর জেনারেল তুলে দিয়ে তার জায়গায় রাজপ্রতিনিধি বা ভাইসরয়ের পদ তৈরি করা হয়। 5-এ 2 নম্বর প্রশ্ন বলেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে কি জানো? এটা তোমাদের বইয়ের 125 পাতায় আছে। তাম্রলিপ্ত জাতীয় সরকার লিখবে মেদিনীপুরে তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। 1942 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর জনৈক মিল মালিক খাদ্যশস্য পাচার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে সংঘাত বাঁধে। তারপর থেকে তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম, ভগবানপুর প্রভৃতি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়। 29 সেপ্টেম্বর অনেক মানুষ মিছিল করে থানায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ গুলি চালায়। তমলুকের বৃদ্ধা বিদ্রোহিনী মাতঙ্গিনী হাজরা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের হাতে গুলিতে মারা যান। কিছুদিন পরে ঘূর্ণিঝড়ে মেদিনীপুরের কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে। সরকারি তরফে যথেষ্ট ত্রাণ পাঠানো হয়নি। ফলে তাম্রলিপ্ত জাতীয় সরকারের উদ্যোগেই দুর্গত মানুষদের সহায়তায় স্বেচ্ছাসেবকেরা কাজ করতে থাকে। পাশাপাশি ধনী ব্যক্তিদের বাড়তি ধান গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। 1944 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাস পর্যন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার টিকে ছিল। 3-এ দিয়েছে সীমান্ত গান্ধী কাকে এবং কেন বলা হয় আর তার সংগঠনের নাম কি ছিল। খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়ে থাকে আর তার সংগঠনের নাম ছিল লাল কুর্তা বাহিনী। গান্ধী অনুগামী হওয়ার সুবাদে তাকে সীমান্ত গান্ধী বলা হয়ে থাকে। না, লাল রঙের কুর্তা পরতেন, লাল বাহিনী বলা হতো। সংগঠনটির নাম হচ্ছে খুদাই খিদমতগার। তাহলে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে খান আব্দুল গফর খানের নেতৃত্বে পাঠানরা আইন অমান্য আন্দোলনে সামিল হয়েছিলেন। তারা ছিলেন অহিংস গান্ধীবাদী সংগ্রামী। তাদের সংগঠনটির নাম ছিল খুদাই খিদমতগার। তাহলে সংগঠনের নাম খুদাই খিদমতগার। আর লাল রঙের কুর্তা পরতেন বলে তাদের লাল কুর্তা বাহিনী বলা হতো।
আর গান্ধী অনুগামী হওয়ার জন্য তার নাম হয়েছিল, তারা সীমান্ত গান্ধী নামে পরিচিত হয়েছিলেন। তাহলে আমাদের এখানে যে প্রশ্ন আছে, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফর খানকে বলা হয়। কেন বলা হয়? গান্ধী অনুগামী হওয়ার সুবাদে তাকে সীমান্ত গান্ধী নামে তিনি পরিচিত। আর তার সংগঠনের নাম হচ্ছে খুদাই খিদমত গার্ড। 4 দিয়েছে কবে এবং কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? আচ্ছা, প্রথমে আছে যেটা কবে আর কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। 1906 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ঢাকায় মোহামেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশন বসে এবং তখন থেকেই মুসলমানদের মধ্যে রাজনৈতিক ভাবনা জোরদার হয়। ফলে অধিবেশনে মুসলমানদের জন্য অল ইন্ডিয়া মুসলিম লীগ সংগঠন তৈরি করা হয়। তাহলে 1906 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ঢাকায় মোহামেডান এডুকেশন কনফারেন্সে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। লক্ষ্য কী ছিল? এই যে এই সংগঠনটির, এই যে এখান থেকে লিখবে, লক্ষ্য ছিল মুসলমানদের স্বার্থ আর রাজনৈতিক অধিকারের প্রতি নজর রাখা, এটা একটা। আর 2 হচ্ছে পাশাপাশি ব্রিটিশ সরকারের প্রতি অনুগত থাকার উদ্দেশ্য। এইটা হচ্ছে দুটো পয়েন্ট। লক্ষ্য কী ছিল। 5 দিয়েছে টিকা লিখতে বলেছে পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন। লিখবে জল জঙ্গলের অধিকার, পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন। অরণ্যের অধিকার নিয়ে ঔপনিবেশিক রাষ্ট্রের সঙ্গে জনগণের মতবিরোধিতা শুরু হয়েছিল 19 শতক থেকেই। সেই লড়াই পরবর্তীকালেও নানা মাত্রা পেয়েছিল। পরিবেশ সংকট কাটাতে এবং জল জঙ্গল বাঁচানোর জন্য মানুষ সংঘবদ্ধ হয়েছে ভারতের নানা প্রান্তে। উত্তরে হিমালয় অঞ্চল, দক্ষিণে কেরলের ঘন অরণ্যাঞ্চল, পশ্চিমে গুজরাট থেকে পূর্বে ত্রিপুরা পরিবেশ আন্দোলন সংগঠিত হয়েছে। জঙ্গল ধ্বংস, জমির উর্বরতা নষ্ট হওয়া, বন্যা, মরুভূমির প্রসার এসবের প্রতিবাদে মানুষ নানা উপায় অবলম্বন করেছিল। চিপকো, নর্মদা বাঁচাও, আপিক্কো, সাইল্যান্ড ভ্যালি প্রভৃতি পরিবেশ আন্দোলন বিখ্যাত। 6 দাগে আসি। 6 দাগের প্রশ্নগুলোর মান রয়েছে 5 নম্বরে। আয়তে দিয়েছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং ফলাফল লেখো। সূচনা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পূর্বে সংগঠিত প্রতিবাদী আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সাঁওতাল উপজাতির অভ্যুত্থান। 1855 খ্রিস্টাব্দে শুরু হয়। এই বিদ্রোহে নেতৃত্ব দেন সিধু কানু, চাঁদ ভৈরব প্রমুখ। ভাগলপুর থেকে রাজমহল পর্যন্ত এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। কারণ হচ্ছে, এক হলো রাজস্বের বোঝা। ব্রিটিশ সরকার সাঁওতালদের বাসভূমিকে জমিদারি বন্দোবস্ত ব্যবস্থার অন্তর্ভুক্ত করে। ফলে সাঁওতালদের ওপর রাজস্বের বোঝা চাপে, এতে সাঁওতালরা ক্ষুব্ধ হয়, বিদ্রোহমুখী হয়। 2 হচ্ছে ব্যবসায়ীদের কারচুপি। বাইরে থেকে আসা কিছু অসাধু ব্যবসায়ী সাঁওতালদের সরলতার অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের ঠকাতো। অসাধু ব্যবসায়ীদের এই কারচুপি সাঁওতালদের উত্তেজিত করে তোলে। 3 মহাজনী শোষণ। ধীরে ধীরে সাঁওতালদের বাসভূমিতে মহাজনদের আবির্ভাব ঘটে। ধূর্ত ও অর্থলোভী মহাজনরা সহজ সরল সাঁওতালদের শোষণ করতে শুরু করে। ঋণের জালে সাঁওতালদের জড়িয়ে ফেলে তারা মুনাফা লুটতে থাকে। এই ঋণের জাল থেকে মুক্তির আশায় সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে। নীলকরদের শোষণ। নীল চাষ করতে অস্বীকার করলে নীলকর সাহেবেরা বিদ্রোহী সাঁওতালদের ওপর অকথ্য অত্যাচার করত। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য সাঁওতালরা বিদ্রোহের পথ বেছে নেয়। 5 হচ্ছে রেল শ্রমিকে পরিণত করা। রেলপথ বিস্তারের সময় সাঁওতালদের দুর্দশা আরও বাড়তে থাকে। তাদের জোর করে রেল শ্রমিক হিসাবে কাজ করানো হতে থাকে। ফলে তাদের নিজস্ব সংস্কৃতি বিপন্ন হয়ে পড়ে। এগুলো হলো কারণ। এবারে ফলাফল। 1 হচ্ছে পৃথক সাঁওতাল পরগনা গঠন। ইংরেজ কর্তৃপক্ষ উত্তরে গঙ্গার কাছাকাছি তেলিয়াগড়াই পরগনার সঙ্গে বীরভূম আর ভাগলপুর থেকে 1000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সাঁওতালদের জন্য সাঁওতাল পরগনা গঠন করে। বলা হয়, সাঁওতাল পরগনায় কোম্পানির কোনো আইনবিধি কার্যকর হবে না। 2 হচ্ছে বিশেষ অধিকারের স্বীকৃতি। সমগ্র সাঁওতাল পরগনায় পুলিশি বাহিনীর বদলে মাঝি, পরগনাইত প্রভৃতি সাঁওতাল গোষ্ঠীপতিদের বিশেষ অধিকার, বিশেষত শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়। সাঁওতালদের পৃথক উপজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 3 হচ্ছে খেরওয়াড় আন্দোলনের সূচনা। পুরনো রীতিনীতি, আচার ব্যবহারের অনুকরণ ছেড়ে নিজস্ব মূল্যবোধ তৈরি ও শুদ্ধ জীবনচর্যা গড়ে তোলার লক্ষ্যে খেরওয়া বা সাঁওতালরা ভগীরথ মাঝির নেতৃত্বে এবার খেরওয়াড় আন্দোলনের সূচনা ঘটায়। স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল এই খেরওয়াড় আন্দোলন। 6 2 নম্বর প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহ আর জালিয়ানওয়ালাবাগের ঘটনার বিবরণ দাও। আচ্ছা, এটা তোমাদের বইয়ের 118 পাতায় আছে, রাওলাট সত্যাগ্রহ এবং জালিয়ানওয়ালাবাগের ঘটনা। এই প্রথমে যেটা আছে এখান থেকে এতটা হচ্ছে তোমার রাওলাট আইন। তো রাওলাট সত্যাগ্রহের কথা। 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে এসএটি রাওলাটের নেতৃত্বে একটি কমিটি 2টি বিল আইনসভায় পেশ করে। ওই বিল দুটিতে বিপ্লবী আন্দোলন আটকানোর জন্য ব্রিটিশ সরকারের হাতে আরও বেশি দমনমূলক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল।
ওই বিল দুটির বিরুদ্ধে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। ওই বছরই 6 এপ্রিল সাধারণ ধর্মঘটের মাধ্যমে জাতীয় স্তরের আন্দোলন শুরু হয়। তার 3 দিন পরে গান্ধী জেলে যাওয়ার পর আন্দোলন হিংসামূলক হয়ে ওঠে। পাঞ্জাব প্রদেশের রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিল। 1919 খ্রিস্টাব্দে 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিলেন, অথচ সেই নিরস্ত্র মানুষদের ওপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কমান্ডার মাইকেল ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগের একটিমাত্র বেরোনোর পথ ছিল, সেই পথটি আটকে রেখে প্রতিবাদী মানুষদের ওপর টানা গুলি চালিয়ে যাওয়া হয়। অসংখ্য মানুষ হতাহত হন। এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ভারতবাসীরা। রবীন্দ্রনাথ ঠাকুর ওই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন। তিনে আছে 1946 খ্রিস্টাব্দে সংঘটিত নৌবিদ্রোহের কারণ আর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। লিখবে ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে এক উল্লেখযোগ্য গণ আন্দোলন হলো 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহ। বিদ্রোহের সূচনা 1946 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি বোম্বাইয়ের রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার নামক জাহাজে নাবিকরা বিদ্রোহ ঘোষণা করে। কারণ ব্রিটিশ সরকার এই জাহাজে রেডিও অপারেটর বলাই দত্তকে দেশাত্মবোধক স্লোগান দেওয়ার জন্য পদচ্যুত করে। নাবিকরা ব্রিটিশ সরকারের পতাকা ইউনিয়ন জ্যাক নামিয়ে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা তুলে বিদ্রোহ ঘোষণা করে। এম.এস. খানের নেতৃত্বে এই বিদ্রোহে বোম্বাইয়ের প্রায় 20,000 নৌসেনা অংশগ্রহণ করে। এই বিদ্রোহ মাদ্রাজ, কলকাতা, করাচি প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে। বিদ্রোহের কারণ। নৌবিদ্রোহের নেপথ্যে যে কারণ ছিল সেগুলি হলো, এক হলো আজাদ হিন্দ ফৌজের বিচার। আজাদ হিন্দ বাহিনীর ধৃত সেনাপতিদের বিচার শুরু হয়েছিল দিল্লির লালকেল্লায়। এর ফলে সেনাপতি ও সৈন্যদের আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ লড়াইয়ের কাহিনী প্রচারিত হয় এবং নৌবাহিনীর সেনারা উদ্বুদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করে। নিম্নমানের খাদ্য সরবরাহ। নৌবিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল ভারতীয় নৌসেনা নৌকর্মচারীদের জন্য নিম্নমানের খাদ্য সরবরাহ করা। ভারতীয় নৌসেনারা এর প্রতিকারের জন্য বারবার আন্দোলন করলেও কোনো ফল হয়নি, তাই তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। 3 হচ্ছে বেতন ও পদোন্নতি সংক্রান্ত বৈষম্য। ইংরেজ কর্মচারীদের মতো সমান যোগ্যতা থাকলেও ভারতীয় কর্মচারীদের পদোন্নতি করা হতো না। তাদের বেতনও ইংরেজ কর্মচারীদের থেকে অনেক কম ছিল, ফলে ভারতীয় নৌসেনারা ক্ষুব্ধ হয়েছিল। 4 ভারতীয়দের প্রতি ব্রিটিশ কর্মচারীদের দুর্ব্যবহার। ইংরেজ কর্মচারীরা ভারতীয় নৌসেনা সৈনিকদের গালিগালাজ আর অপমান করত। ইংরেজ কর্মচারীদের দুর্ব্যবহারে ভারতীয়রা অত্যন্ত ক্ষুব্ধ ছিল। এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা বিদ্রোহ করেছিল। 5 দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তি সংগ্রামের প্রভাব। ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের ব্যবহার না করার জন্য নৌবাহিনীর সৈন্যরা দাবি করেছিল। তাছাড়া ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামের প্রভাবও ভারতীয় নৌবাহিনীর ওপর পড়েছিল। 6 দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে নৌসেনাদের প্রয়োজন ফুরিয়ে গেলে ব্রিটিশ সরকার ভারতীয় নৌসেনাদের ছাঁটাই করতে শুরু করে। এর ফলে তারা প্রবল আর্থিক সংকটের মুখে পড়েও বিদ্রোহে সামিল হয়। নৌবিদ্রোহের গুরুত্ব। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এক হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর আরও একটা বড় মাপের সেনাবাহিনীর বিদ্রোহ ছিল নৌবিদ্রোহ। নৌসেনাদের বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে ভারতে তারা আর বেশি দিন রাজত্ব করতে পারবে না। 2 নৌবিদ্রোহের ফলে ব্রিটিশ মন্ত্রিসভা প্রেরিত মন্ত্রী মিশন ভারতে যুক্তরাষ্ট্র গঠন ও সংবিধান সভার বিষয়ে সুপারিশ করে। পরিশেষে বলা যায়, ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ উল্লেখযোগ্য গণসংগ্রাম ছিল নৌবিদ্রোহ। ঐতিহাসিক রজনীপাম দত্ত বলেন যে এই বিদ্রোহ ভারত ইতিহাসে নবযুগের সূচনা করে।